Friends, welcome back to our channel again. And আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর বায়োলজি সাবজেক্টটার ফার্স্ট যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা আমরা একটা আদ্যপ্রান্ত মানে একটা নোট দিব তোমাদেরকে এন্ড ফুল চ্যাপ্টারটা আজকের একটা ভিডিওতে আমরা কমপ্লিট করব। এন্ড দেন স্টেপ বাই স্টেপ আমাদের নেক্সট অধ্যায়গুলো যাবে। সো আজকের ভিডিওটা স্টার্ট করি। সো আজকের টপিকটার জন্য আমি আমার একটা নোটের পিডিএফ অন করে রেখেছি এখানে। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ এন্ড পিডিএফটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। হ্যাঁ, এন্ড দেন আমরা ফুল ভিডিওটা তোমরা দেখবা কেন? ফুল ভিডিওটা তোমাদের দেখার কারণ হচ্ছে ভিডিওর ভিতরে এই নোটের ছাড়াও আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে। সো ভিডিওটা দেখলে তোমরা সেই ইনফরমেশন গুলো নোটস করতে পারবা। এন্ড তুমি জানো একটা নোট করা স্টুডেন্ট একটা না নোট করা স্টুডেন্টস তাদের বিপদটা কখন বুঝতে পারে? তারা তাদের বিপদটা বুঝতে পারে পরীক্ষার আগের রাতে। পরীক্ষার আগের রাতে একটা নোট করা স্টুডেন্ট তার নোটটা পড়ে কিন্তু পরীক্ষার আগে ফুল একটা ভিউ নিয়ে যাইতে পারে এক্সামে। আর যার নোটটা নাই সে জাস্ট পুরা বই ঘাটাঘাটি করে বাট ফলাফল শূন্য। সে কিছুই আসলে এট লাস্ট পড়ে যেতে পারে না। সো এই জিনিসটার জন্য নোট করাটা কিন্তু আসলে এই ক্লাসে অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা নোটটা দেখতে পাচ্ছ, একটা 15 পেজের নোট ফার্স্ট অধ্যায়ের উপরে। সো আমরা দেখবো তার আগে আমরা একটু জাস্ট বইয়ের পিডিএফটাতে আসি। সো বইয়ের যদি ফার্স্ট অধ্যায়টাতে আমরা আসি, ফার্স্ট অধ্যায়টার নাম হচ্ছে জীবন পাঠ। ওকে, সো এখানে বিভিন্ন প্রাণীর জীবন এবং তাদের শ্রেণীবিন্যাস কিভাবে তাদেরকে এই যে জীববিজ্ঞানের যে দুইটা ভাগ, ভৌত জীববিজ্ঞান আর হচ্ছে ফলিত জীববিজ্ঞান, এখানে যেটা দেখা যাচ্ছে এই দুইটা ভাগ এন্ড এগুলার যে সাব ফাইলাম গুলো আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করেছে এখানে বইয়ে। দেন জীবের কিভাবে শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়েছে স্টেপ বাই স্টেপ, কোন বিজ্ঞানী কত সালে কিভাবে শ্রেণীবিন্যাস করে তোমাদেরকে বিস্তারিত লেখা আছে। আমরা নোটে সেগুলোকে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে শেয়ার করব। এন্ড দেন এখানে সুপার কিংডম 1 এন্ড সুপার কিংডম 2 মানে ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের উপর যে 5টা ভাগ সেগুলোর এক্সপ্লেনেশনও দেওয়া আছে। সেইভাবে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আমরা একটু জাস্ট পাঠের নামগুলো দেখতেছি। দেন দ্বিপদের নামকরণ পদ্ধতি, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এন্ড দেন এট লাস্ট এখানে যদি আমরা আসি, এখানে কতগুলো বৈজ্ঞানিক নাম আছে। সো এই জিনিসগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, বৈজ্ঞানিক নামগুলো। কেন? কারণ এই যে এই বৈজ্ঞানিক নামগুলো আসবে কিন্তু আমাদের মেইনলি এমসিকিউতে অথবা সৃজনশীলের ফার্স্ট কোশ্চেনটাতে, ক নাম্বার যেখানে 1 মার্ক থাকে সেখানে এটা আসবে। তো এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে কষ্ট করে এই জিনিসটা, এন্ড সাথে আরো এখানে কিছু কিছু আছে সেগুলো আমাদের নোটে দেওয়া আছে। তো এখন আমরা একটা অধ্যায়ের একটা ফুল ভিউ পাইলাম। দেন এখন আমরা আমাদের নোটটাতে চলে আসি। এন্ড নোটটাতে আমরা জাস্ট ফার্স্ট পেজে ওদের ফার্স্ট পেজটা এক্সপ্লেনেশন করছি। সো দেখো কিভাবে করছি। আমরা জীববিজ্ঞান যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে দুইটা আমরা পাই, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে বিজ্ঞান। তো জীব কি? যাদের জীবন আছে। আর বিজ্ঞান কি? বিজ্ঞান জিনিসটা দেখো যুক্তিতর্কের মাধ্যমে পরীক্ষালব্ধ উপস্থাপিত জ্ঞান। ওকে, সো এটা হচ্ছে বিজ্ঞান। তো জীববিজ্ঞানকে ভাঙলে আমরা কি পাই? যাদের জীবন আছে তাদের নিয়ে যুক্তিতর্কের মাধ্যমে পরীক্ষালব্ধ উপস্থাপিত জ্ঞানই হচ্ছে কি জীববিজ্ঞান বা বায়োলজি। তো বায়োলজির এখানে একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া আছে যে আক্ষরিক অর্থে জীবন সম্পর্কিত জ্ঞানই হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। ওকে, সো দেখো দেন আমাদের এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে স্টার মার্ক করা, যেগুলো একটা স্টার মার্ক সেগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। দেন যেটা 2 স্টার করা সেগুলো একটু গুরুত্বপূর্ণ, and যেগুলো এরকম 3 স্টার করা সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো বায়োলজি জিনিসটা প্রবর্তন করেন কে? বায়োলজি নামে যে সায়েন্সে একটা পার্ট আছে এই জিনিসটা প্রবর্তন করে ফরাসি বিজ্ঞানী। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে কোন দেশের বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক বা লামার্ক বলা যায় তাকে। হ্যাঁ, দুইটা নামই ডাকা হয়, দুইটাই কারেক্ট। তো বইয়ে ল্যামার্ক দেওয়া আছে। এন্ড দেন দেখো আমরা যে ওয়ার্ডটা পাচ্ছি জীববিজ্ঞানের ইংলিশ বায়োলজি, এটাকেও ভাঙলে কিন্তু আমরা দুইটা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে লজি। এখন বায়ো ওয়ার্ডটা আসছে থেকে? গ্রিক শব্দ বায়োস থেকে। দেখছো? বায়োস থেকে। আর লজি শব্দটা আসছে গ্রিক শব্দ লোগোস থেকে। তার মানে শব্দগুলো দুইটাই কিন্তু আসছে গ্রিক শব্দ থেকে। তো বায়োস অর্থ কি? বায়োস অর্থ হচ্ছে জীবন, আর লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। তার মানে জীবন নিয়ে যে জ্ঞান সেটাই কিন্তু বায়োলজি। ওকে, তো একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে আমাদের জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়, এখানে এটা এই ইনফরমেশনটা একটু ইম্পর্টেন্ট। দেখো 3 স্টার দেওয়া আছে। তো জীববিজ্ঞানের জনক বলা হয় জীববিজ্ঞানের জনক বলা হয় গ্রিক বিজ্ঞানী, গ্রিক দার্শনিক। উনি কিন্তু গ্রিক দার্শনিক, বিজ্ঞানী না, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। ওকে, অ্যারিস্টটলের বানানটা খেয়াল রাখবা, অ্যারিস্টটলের বানান এক এক জায়গায় এক একটা থাকে, বা যেহেতু তোমাদের বইয়ে এটা দেওয়া তো তোমরা বইটা ফলো করবা। এন্ড দেন তার জন্ম মৃত্যুটা দেওয়া আছে।
তার জন্ম হচ্ছে 384 বিসি, বিসি মানে বিফোর ক্রিস্ট, আর মৃত্যু হচ্ছে 322 মানে 322 বিফোর ক্রিস্ট। ওকে, সো এটা ডান। দেন একটু নিচের দিকে আমরা আসি। আমাদের সেকেন্ড পেজটাতে চলে আসছি। ওকে, তো এখানে দেখো, এখানে জীববিজ্ঞানের জনক, এটার ইংলিশ টার্মটা কি? ইংলিশ টার্ম বলা হয় ফাদার অফ বায়োলজি। ওকে, সো তোমাদের এক্সামের কোশ্চেনে যদি এমসিকিউতে আসে ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়, তোমরা একটু আগেরটা দিবা কিন্তু, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। ওকে, দেন দেখো পৃথিবীর মৌলিক শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। ওকে, পদার্থবিজ্ঞান থেকে আসছে রসায়ন বিজ্ঞান, দেন রসায়ন থেকে আসছে জীববিজ্ঞান। কিন্তু জীববিজ্ঞানই কিন্তু বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন শাখা। ওকে, মানে জীববিজ্ঞান হচ্ছে প্রাচীন শাখা আর পদার্থবিজ্ঞান হচ্ছে মৌলিক শাখা, প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে কানেক্টেড, এন্ড একটা ছাড়া আরেকটা কিন্তু অচল। তো এই পাঁচটা জিনিস একটু মনে রাখতে হবে, এই পাঁচটা জিনিস, এই পাঁচটা, এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, সেগুলো তোমরা মনে রাখবা। দেন আমরা একটু নিচের দিকে যদি আবার স্ক্রল করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আবার জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা এক ধরনের প্রকারভেদ। তো একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, আর একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। ওকে, তো এই দুইটা ভাগে আসলে ভাগ করেন কে? এই দুইটা ভাগে ভাগ করেন আহ এই দুইটা ভাগে ভাগ করেন ক্যারোলাস লিনিয়াস। তো এটা পরে দেওয়া আছে, তো তোমরা সেটা দেখতে পারবা। তো জীববিজ্ঞানকে আমরা ফার্স্টে দুইটা ভাগে ভাগ করছি। এটাকে ইংলিশে লিখলে আমরা প্রাণী বিজ্ঞান মানে হচ্ছে বোটানি, আর উদ্ভিদ বিজ্ঞান মানে হচ্ছে জুলজি। ওকে, তো দেখো বোটানি, বোটানি মানে হচ্ছে প্রাণী বিজ্ঞান, ফাদার অফ বোটানি। একটু আগে আমাদের একটা ইংলিশ টার্ম দেখলাম যে ফাদার অফ, হ্যাঁ এরকম ফাদার অফ থাকলে তার মানে এটা বলা হয় হচ্ছে জনক। ফাদার অফ বলতে এখানে বোঝাচ্ছে জনক। সো ফাদার অফ বোটানি বা বোটানির জনক বা প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় গ্রিক বিজ্ঞানী থিওফ্রাস্টাস। এই জিনিসটা কিন্তু একটা ইজি জিনিস, যে এখানে বেশিরভাগ বিজ্ঞানী কিন্তু গ্রিক বিজ্ঞানী। ওকে, দেন দেখো তার জন্ম মৃত্যুটা দেওয়া আছে, তো তুমি সেটা পড়ে নিবা। দেন আমরা আবার একটু নিচের দিকে আসি, দেন দেখো, দেন আমরা আসছি জুলজিতে, এন্ড ফাদার অফ জুলজি বলা হয় কাকে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। সো অ্যারিস্টটলকেও কিন্তু জুলজিরও জনক বলা হয়। অ্যারিস্টটলকে আমরা একটু আগেও পড়ছিলাম আহ, জনক, আর এখন এখানে আসছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল জুলজিরও জনক। ওকে, সো দুইটা জিনিসের জনক সে। দেন এখানে দেখো জীববিজ্ঞানের শাখা কিন্তু দুইটা, একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি যে ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান। তো দেখো আমরা এখানে লিখছি ভৌত মৌলিক বা ভৌত জীববিজ্ঞান, এটাকে ইংলিশে বলে ফিজিক্যাল বায়োলজি। এই ক্ষেত্রে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর মানে ভৌত জীববিজ্ঞান মানে কি, এগুলো আসলে মানে সাইন্টিফিক্যালি আসলে এগুলো বিভিন্ন জায়গায় টেস্ট করা হয় যে বিষয়গুলো এমন না, এগুলো জাস্ট থিওরিটিক্যালের উপর থিওরির উপর বেস করে এই ইনফরমেশন গুলা দেওয়া হয়। আর আরেকটা যে পার্ট আছে ফলিত জীববিজ্ঞান, এটার ইংলিশ হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি বা প্র্যাকটিক্যাল বায়োলজি। এটা কিন্তু প্র্যাকটিক্যালি করে বা ব্যবহারিক বিষয়সমূহ নিয়ে এই বিষয়টাতে আলোচনা করা হয়। সো দেখো এখানে আমরা একটা জিনিস দিয়েছি ইংলিশ টার্ম, এটা অনেকে ভুল করে। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, এটা আমরা জানি। দেখো থিওরি মানে কিন্তু তত্ত্ব, আর থিওরিটিক্যাল মানে তত্ত্বীয়। অনেকে মনে করে থিওরি মানে তত্ত্বীয় আর থিওরি মানে তত্ত্ব দুইটা জিনিস একই, বাট দুইটা জিনিস আসলে একই না। থিওরি মানে হচ্ছে তত্ত্ব, আর থিওরিটিক্যাল মানে তত্ত্বীয়। ওকে, সো এখানে আছে প্র্যাকটিক্যাল বায়োলজি, সংজ্ঞাটা দেওয়া আছে। তো দেখো জীববিজ্ঞানের যে শাখায় জীবের ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে। ওকে, সেটা আমরা আগে বলছি। দেন এখন আমরা একটু নিচে যাই, আমরা এখানে ভৌত জীববিজ্ঞানের প্রকারভেদটা দেখতে পাবো। তো ভৌত জীববিজ্ঞানকে আমরা মেনলি এখানে 11টা ভাগে ভাগ করা হয়েছে, তোমাদের বইতে 11টা ভাগ দেওয়া আছে। তো দেখো ফার্স্টে হচ্ছে অঙ্গ সংস্থান মরফোলজি, দেন শ্রেণীবিন্যাস বিদ্যা ট্যাক্সোনমি, দেন শারীরবিদ্যা ফিজিওলজি, কলা বা টিস্যুবিদ্যা হিস্টোলজি, ভ্রূণবিদ্যা এমব্রায়োলজি, কোষবিদ্যা সাইটোলজি, বংশগতিবিদ্যা জেনেটিক্স, বিবর্তনবিদ্যা ইভলিউশন, বাস্তুবিদ্যা ইকোলজি, হরমোনবিদ্যা এন্ডোক্রাইনোলজি, আর লাস্ট হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো সময় এমসিকিউতে আসে যে কোনটা ইংলিশ কি। যেমন ধরো এখানে আসতে পারে কলা বা টিস্যুবিদ্যা, এটাকে ইংলিশ টার্মটা কি? হিস্টোলজি, বা বলতে পারে হিস্টোলজি বলতে কি বোঝায়। অথবা এটাও হইতে পারে যে হিস্টোলজি কিসের প্রকারভেদ, ভৌত জীববিজ্ঞানের নাকি ফলিত জীববিজ্ঞানের, এরকম কোশ্চেনও আসে। সো দেন আমরা একটু নিচের দিকে যাই। সো এখানে দেখো
এখানে ফার্স্টে যেটা ছিল মরফোলজি বা অঙ্গ সংস্থান, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান আর একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। বহি অঙ্গ সংস্থান মানে এক্সটার্নাল মরফোলজি আর ইন্টারনাল মরফোলজি, এই দুটো কি দেখো। এক্সটার্নাল মরফোলজি বলতে বোঝায় ভৌত জীববিজ্ঞানের যে শাখায়, এই জিনিসটা তোমরা এই প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে লিখবা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে বহি অঙ্গ সংস্থান বলে। যেমন কান, নাক, মানে যেগুলো আমরা বাইরে থেকে টাচ করতে পারি বা বাইরে থেকে আমরা দেখতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করে এক্সটার্নাল মরফোলজি। আর ইন্টারনাল মানে কি, দেহের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। দেখো ভৌত জীববিজ্ঞানের যে শাখায় অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমরা দেখতে পাচ্ছি না নিয়ে আলোচনা করা হয় তাকে অন্ত অঙ্গ সংস্থান বলে বা ইন্টারনাল মরফোলজি বলে। এর উদাহরণ হচ্ছে ফুসফুস আমরা দেখতে পাচ্ছি না, যকৃত এটা আমরা দেখতে পাচ্ছি না, কিডনি আমরা দেখতে পাচ্ছি না, এখানে লেখা নেই। তো এইগুলো তোমরা এক্সাম্পল দিতে পারবা। এন্ড দেন আমরা যদি আমাদের নেক্সট পেজটাতে চলে যাই, সো দেখো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে। আমাদের ওখানে একটু আগে যেটা ছিল, এখানে একটা হরমোন বিদ্যা ছিল যে এন্ডোক্রাইনোলজি। সো হরমোন বিদ্যা, হরমোন বিষয়টা আসলে কি এটা এখানে এক্সপ্লেন করা হয়েছে, তোমাদের বইয়ে দেওয়া আছে। সো দেখো হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে তার কার্যাবলী সম্পাদন করে তাকে হরমোন বলে বা প্রাণরস বলে। মানে এমন একটা রস যেটা একটা কোষে একটা জায়গায় উৎপন্ন হয় কিন্তু উৎপত্তি স্থল থেকে বাহিত হয় সেটা অন্য জায়গায় গিয়ে কাজ করে, সেটাই হচ্ছে হরমোন। এখন হরমোনের যে রসটা বা যেটা প্রাণ, এটাকে প্রাণরস বলা হয়, সেই জিনিসটাও আসতে পারে। এন্ড দেন এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। হরমোন পরিবহনের জন্য বা এই রসটা পরিবহনের জন্য আলাদা কিন্তু কোনো নালী নাই। তো এখানে এখানে এই জন্যই বলা হয়েছে যে নালীবিহীন গ্রন্থি। ওকে, যে এটার জন্য আলাদা কোনো নালী নেই, তো এই জন্য এটা বলা হয়েছে নালীবিহীন গ্রন্থি থেকে এটা হচ্ছে আলোচনা করা হয়। তো আমরা একটু এখন আমরা একটু নিচের দিকে আসি। দেন দেখো, তো এখানে এবার নেক্সট আমাদের ফলিত জীববিজ্ঞানের শাখাগুলোকে দেখানো হচ্ছে। So, আমরা দেখি ফার্স্টে আছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, দেন আছে জীব পরিসংখ্যান বিদ্যা বায়োস্ট্যাটিস্টিক্স, তারপর পরজীবী বিদ্যা প্যারাসাইটোলজি, জীবাশ্ম বিজ্ঞান প্যালিওন্টোলজি, কীটতত্ত্ব এন্টোমোলজি, অণুজীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি, কৃষি বিজ্ঞান এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স, দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন বায়োকেমিস্ট্রি, দেন পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স, সামুদ্রিক বিজ্ঞান মেরিন বায়োলজি, বনবিজ্ঞান ফরেস্ট্রি, আর জীব প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি। তো এই জিনিসগুলো হালকা হালকা এক্সপ্লেনেশন তোমাদের বইতে আছে, so তোমরা সেগুলো পড়ে নিবা। And আরেকটা জিনিস আরেকটা আছে, এটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি ভিত্তিক, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তত্ত্ব বা বায়ো ইনফরমেটিক্স। ওকে, তো এগুলো আছে তোমাদের বইয়ে, তোমরা সেগুলো পড়ে নিবা। এন্ড দেন আমরা নিচের দিকে স্ক্রল করলে এখানে এবার আমরা চলে আসছি আমাদের আরেকটা টপিকে। টপিকটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। ওকে, তো জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তোমাদের আমরা কিছু হিস্ট্রি বলবো বা এখানে কয়েকটা বিজ্ঞানী আছে, সো তোমরা আমরা তাদের ইনফরমেশন গুলো শেয়ার করবো। ভিডিওর এই জিনিসটা এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে এই নোটের বাইরেও আরো কিছু ইনফরমেশন দেওয়া হবে তোমাদেরকে। সো দেখো ফার্স্টে আমরা এখানে দেখি যে এখন পর্যন্ত উদ্ভিদের কয় লক্ষ, 4 লক্ষ, 4 লক্ষ উদ্ভিদ আর হচ্ছে প্রাণী হচ্ছে 13 লক্ষ, 13 লক্ষ প্রজাতির নামকরণ বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, তো দেখো শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে, একটু আগে কিন্তু ছিল ট্যাক্সোনমি। আমরা একটা পার্ট দেখছিলাম ভৌত জীববিজ্ঞানের যে ট্যাক্সোনমি, তো সেটা কি, ভৌত বিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বলে। শ্রেণীবিন্যাস ইংলিশটা হচ্ছে ট্যাক্সন, আর শ্রেণীবিন্যাস বিদ্যা এটা ইংলিশ হচ্ছে ট্যাক্সোনমি। ওকে, দেন একটু নিচের দিকে আসি। তো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, দেখো আমরা এখানে তোমাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব। যেমন দেখো এখানে দেওয়া আছে শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, তো তার নামটা কেন দেওয়া আছে তোমরা দেখো, এই শ্রেণীবিন্যাসের মূল বেসটাই কিন্তু সে ফার্স্টে আইডিয়াটা বের করছে যে আসলে আমরা একটা শ্রেণীবিন্যাস করে আমরা এটাকে ভালোভাবে বুঝতে পারি। তো এজন্যই তাকে মেইনলি শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। ওকে, তো এই জিনিসটা দেখতো তো, এন্ড দেন তার জন্ম মৃত্যুটা দেওয়া আছে, এই জিনিসগুলো তোমরা নোট করবা and এগুলো মুখস্থ করা উচিত। এন্ড দেন তার কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন জাতীয়তা তিনি সুইডিশ ছিলেন, দেন 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর অ্যানাটমি অধ্যাপক নিযুক্ত ছিলেন। এন্ড তিনি জীবজগৎকে প্রথম উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুই ভাগে বিন্যস্ত করেন, মানে তিনি প্রথম এই জিনিসটার প্রচলন করেন দেখেই তাকে এটা জনক বলা হয়। ওকে,
সো এখন দেখো, এখন এখানে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি। যেমন তিনি তিনি যে আবিষ্কার করেন, তিনি আবিষ্কার করেন হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে। কবে আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে। এখন অষ্টাদশ শতাব্দীতে মানে কি? অষ্টাদশ শতাব্দী মানে হচ্ছে অষ্টাদশ শতাব্দী মানে হচ্ছে 1701 থেকে, দাঁড়া, আমি এখানে একটু লিখতে প্রবলেম হচ্ছে, 1701 থেকে 1718 পর্যন্ত, 1701 থেকে 18 সাল পর্যন্ত বলা হবে অষ্টাদশ শতাব্দী। এন্ড তিনি এই অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি টাইমে এইটা আবিষ্কার করেন। এন্ড তার আবিষ্কার কালটা স্থায়িত্ব ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। বিংশ শতাব্দীর মাঝামাঝি বলতে হচ্ছে বিংশ শতাব্দী কোনটা? 1900 থেকে, মানে বিংশ হচ্ছে 1900 থেকে, 1901 থেকে, সরি, 1900 1901 থেকে 1901 থেকে 2000 সাল পর্যন্ত, সেটা হচ্ছে বিংশ শতাব্দী। ওকে। সো এই এর মধ্যে এর মাঝামাঝি টাইমে তিনি হচ্ছে এটা আবিষ্কার করেন। সো তার আবিষ্কার কালটা পরবর্তীতে দেওয়া আছে, তিনি তার আবিষ্কার কালটা স্থায়িত্ব ছিল 1959 সাল পর্যন্ত। ওকে, সো 1959 সালে তার আবিষ্কারটার উপর সেকেন্ড একটা মতবাদ আসে, সেটা দেয় হচ্ছে আর এইচ হুইটেকার। আচ্ছা, সো তিনি যে মতবাদটা দেন, যে ক্যারোলাস লিনিয়াস যে মতবাদটা দেন, সেটা অনুযায়ী তিনি জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। একটু আগে তোমাদেরকে বলছিলাম, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ প্ল্যান্ট কিংডম, এন্ড একটা হচ্ছে প্রাণী জগৎ এনিম্যাল কিংডম। তো তিনি এই দুইটা ভাগে ভাগ করেন, এন্ড এজন্য তার এই পদ্ধতিটাকে বলা হয় টু কিংডম পদ্ধতি। ওকে। এন্ড দেন তারপরে 1959 সালে তার এই মতবাদের উপর আরেকটা মতবাদ প্রদান করেন হচ্ছে আর এইচ হুইটেকার। তিনি কি করেন? তিনি জীবজগৎকে পাঁচটা শ্রেণীতে ভাগ করেন। পাঁচটা শ্রেণী কি কি? পাঁচটা শ্রেণী হচ্ছে মনেরা, প্রোটিস্টা, এগুলা তোমাদের দেখো একটু নিচে দেওয়া আছে, এই যে তিনি শ্রেণীকে পাঁচটা ভাগে ভাগ করেন। এটা তার না, এটা কিন্তু তার না, তো এটা আমরা একটু পরে দেখবো। এখানে তিনি পাঁচটা ভাগে ভাগ করছিলেন, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এন্ড অ্যানিমেলিয়া। তিনি কিন্তু ইউক্যারিওটা আর হচ্ছে প্রোক্যারিওটা এই দুটো তিনি করেন নাই। সো এই দুটো আমরা এখানে ক্যান্সেল। সো এই পাঁচটা ভাগে তিনি ভাগ করেন, এন্ড তার আবিষ্কারকাল ছিল 1959 সাল। হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াসের মতবাদটা 1959 সালে এসে শেষ হয়ে যায়, এন্ড নতুন একটা মতবাদ শুরু হয়, সেটা হচ্ছে আর এইচ হুইটেকারের মতবাদ। এন্ড সেটা স্থায়িত্ব ছিল 5 বছর, এন্ড এটা 1974 সাল পর্যন্ত এটা হচ্ছে স্থায়ী ছিল তার এই মতবাদটা। ওকে। সো তার এই মতবাদটা মানে আর এইচ হুইটেকারের মতবাদটা 1974 সাল পর্যন্ত স্থায়িত্ব ছিল। এন্ড দেন তারপরে আরো একজন মত প্রদান করে। তিনি কি বলেন? তিনি হচ্ছে ডক্টর লিন মার্গলিস। হ্যাঁ, এন্ড দেন তিনি যে মতবাদটা দেন, সেখানে তিনি কি করেন? দুইটা ভাগে ভাগ করেন প্রাণীজগৎকে আরো, সেটা হচ্ছে প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। এই যে এই শ্রেণীবিন্যাসটা হচ্ছে তার, তিনি জীবজগৎকে প্রোক্যারিওটা এন্ড ইউক্যারিওটা এই দুইটা ভাগে ভাগ করেন। এন্ড প্রোক্যারিওটাতে তিনি রাখেন মনেরা, মানে প্রোক্যারিওটা মানে কি? আদিকোষী, মানে এদের নিউক্লিয়াস সুগঠিত না। এন্ড দেন বাকিদের নিউক্লিয়াস সুগঠিত, তাই এদেরকে ইউক্যারিওটা রাখা হয়েছে। তার হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া। তো তিনি এই ভাগে ভাগটা করেন। এন্ড দেন তারপরে আরো একজন আসে। আচ্ছা, এটা বলিনি আগে যে তার আবিষ্কারকাল ছিল 1974 সাল, এন্ড এটা স্থায়ী ছিল 2004 সাল পর্যন্ত। ওকে। তো তোমরা এগুলা আমার কথাগুলো শুনে নোট করে ফেলবা। এন্ড দেন তারপরে আরো একজন আসে, তিনি হচ্ছেন থমাস ক্যাভালিয়ার স্মিথ। ওকে। তো তিনি এসে কি করেন? তিনি এসে বলে যে না, শ্রেণী বিভাগকে আমরা 5 ভাগে না, আমরা 6 ভাগে ভাগ করব। কেন 6 ভাগে ভাগ করব? এই দেখো, মনেরা যে রাজ্যটা আছে, মনেরা রাজ্যের ভিতরে কি আছে? ব্যাকটেরিয়া আর অ্যামিবা, দুইটাই হচ্ছে এই রাজ্যের অন্তর্গত। সো মানে মনেরা এরা হচ্ছে ব্যাকটেরিয়া, মনেরা রাজ্যের মধ্যে ব্যাকটেরিয়া অন্তর্গত। So, সে ভাবে যে সে আর এটার নাম মনেরা রাখবে না, সেটার নাম ব্যাকটেরিয়া দিবে। তো সে কি করলো? এটার নাম দিল ব্যাকটেরিয়া। এন্ড দেন সে দেন বাকি যে প্রোটিস্টা ছিল, প্রোটিস্টার ভিতরে ছিল অ্যামিবা আর শৈবাল। তো তিনি কি করেন? অ্যামিবা আর শৈবালকে দুইটা ভাগে ভাগ করেন। এন্ড এই প্রোটিস্টাকে ভেঙে তিনি দুইটা নাম দেন, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা। প্রোটোজোয়ার মধ্যে আছে অ্যামিবা, আর ক্রোমিস্টার মধ্যে আছে শৈবাল। তো তিনি এই 6টা ভাগে ভাগ করেন, এখানে এই নোটের মধ্যে লেখা নাই, তো তোমরা সেগুলো নোট করে নিবা। এন্ড দেন এখন দেখো, তার এই বিভাজনটা, এটাকে বলা হয় সিক্স কিংডম পদ্ধতি। তিনি এটাকে 6 ভাগে ভাগ করেন, 5 ভাগ থেকে 6 ভাগে নেন, এজন্য তাকে বলা হয় সিক্স কিংডম। তার এই পদ্ধতিটাকে বলা হয় সিক্স কিংডম পদ্ধতি। এন্ড তার এটা এখন পর্যন্ত স্থায়ী। ওকে। সো অ্যামিবা সম্পর্কে তোমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিচ্ছি। অ্যামিবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সুকেন্দ্রিক আদিকোষী জীব।
মানে হচ্ছে অ্যামিবা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সুকেন্দ্রিক এককোষী জীব। মানে অ্যামিবা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আগে আসছে, যার নিউক্লিয়াসটা ছিল সুগঠিত এবং সে এককোষী জীব। মানে নিউক্লিয়াস সুগঠিত না এমন জীব অনেক আসছে, বাট অ্যামিবাই হচ্ছে ফার্স্ট জীব যার নিউক্লিয়াসটা সুগঠিত। এন্ড দেন আবার আরেকটা যে আমরা ওয়ার্ড পাইলাম যে ক্রোমিস্টা। ক্রোমিস্টাকে আমরা ভাঙলে কি পাই? ক্রোমিস্টাকে আমরা পাই ক্রোমা আর ইস্টা। হ্যাঁ, ক্রোম আর ইস্টা। তো এই দুটো ভাগে ভাগ করলে ক্রোম মানে হচ্ছে কালার, মানে হচ্ছে রং বা রঙিন, আর ইস্টা মানে হচ্ছে, ইস্টা শব্দটা আসছে প্রোটিস্টা থেকে। তার মানে এই দুটো ভাঙলে আমরা পাই রঙিন প্রাণী। এখন রঙিন প্রাণী কি? শৈবাল হচ্ছে রঙিন প্রাণী, এজন্য ক্রোমিস্টা রাজ্যের মধ্যে শৈবাল অন্তর্ভুক্ত করা হলো। তো মাঝখান দিয়ে ইনফরমেশন গুলো দিয়ে রাখলাম। দেন আমাদের যে ডক্টর লিন মার্গুলিস যে দুইটা ভাগে ভাগ করে, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা, এই প্রোক্যারিওটার মধ্যে যদি প্রো অংশটাকে আলাদাভাবে ধরি, প্রো অর্থ হচ্ছে প্রো আসছে গ্রিক শব্দ থেকে, and এটা হচ্ছে তে আদি। আর ক্যারিওটা যে ওয়ার্ডটা, এই ক্যারিওটা আসছে ক্যারিয়ন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কেন্দ্রিক। আর ইউক্যারিওটা যে বিষয়টা, ইউক্যারিওটাতে ইউ ইউ যে ওয়ার্ডটা, ইউ মানে হচ্ছে প্রকৃত। ইউ গ্রিক শব্দ, সবগুলো আসছে গ্রিক থেকে। ইউ মানে হচ্ছে প্রকৃত, আর যে ক্যারিওটা মানে হচ্ছে ক্যারিয়ন। ক্যারিয়ন অর্থ হচ্ছে কেন্দ্রিক বা নিউক্লিয়াস, কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, এন্ড এদের নিউক্লিয়াস সুগঠিত দেখে এদের এই নামকরণটা করা হয়। ওকে। দেন মনেরা বাদে, মানে মনেরা হচ্ছে প্রোক্যারিওটা, যে প্রাণীগুলো প্রোক্যারিওটা তাদের ডিএনএ হয় গোলাকার। আর যারা হচ্ছে ইউক্যারিওটার অন্তর্ভুক্ত, তাদের ডিএনএ গুলো হয় সূত্রাকার, তাদের ডিএনএ গুলো দেখতে এরকম। এই যে তাদের ডিএনএ গুলো হয় দেখতে এরকম। তো তোমরা এরকম অনেক ভিডিওতে হয়তো দেখে থাকবা ইউটিউবে। ওকে, ছবিটা ভালো হচ্ছে না। আর যারা প্রোক্যারিওটা তাদের এরকম গোল থাকে, তাদের ডিএনএ গুলো এরকম গোল গোল থাকে, মানে এগুলার মিলনেই নতুন একটা প্রাণী সৃষ্টি হয়। ওকে, সো এটা ছিল আমাদের ইনফরমেশন। এন্ড দেন আমরা এবারে যে পাঁচটা ভাগ, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলে, এই পাঁচটা ভাগের বৈশিষ্ট্য আমরা দেখবো। সেখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। মনেরা, এরা হচ্ছে এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। হ্যাঁ, এদের একটা বৈশিষ্ট্য যে এরা এককোষী, সবাই এদের এককোষী হবে। এন্ড দেন এরা ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি? একটার পর একটা কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। মানে এরা এক ধরনের শিকল আকৃতি ধারণ করে, এরকম করে একটা একটার সাথে লেগে থাকে শিকলের মতো। সো এটাকেই বলে হচ্ছে ফিলামেন্টাস। এন্ড দেন যে ওয়ার্ডটা কলোনিয়াল, কলোনিয়াল মানে হচ্ছে একসাথে কলোনি বানিয়ে বাস করে, মানে একসাথে অনেকগুলা ছোট 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 মনেরা প্রাণী বাস করে। সো অনেকগুলা একই প্রজাতির প্রাণী যখন একসাথে বাস করে তখন যেটাকে বলে কলোনি। সো তারা এরকম একসাথে একটা মৃতজীবীর উপর এভাবে বসবাস করে। এন্ড তারা কি করে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কিছু কিছু আছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ কি? নীলাভ, সবুজ, শৈবাল যে জিনিসটা, এরা আসলে শৈবাল না, এদের নামে জাস্ট শৈবাল, কিন্তু এরা আসলে শৈবাল না, এরা এক ধরনের ব্যাকটেরিয়া। কিন্তু এদের শরীরে প্লাস্টিক থাকার কারণে এরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে পারে। এন্ড দেন এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার পর্দাও নেই, মানে নিউক্লিয়াস সুগঠিত না, এজন্য এর ইউক্যারিওটার। এবং প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই। প্লাস্টিক শুধু আছে অল্প কিছু প্রাণীর মধ্যে। তবে রাইবোজোম আছে। রাইবোজোমটা কেন ইম্পর্টেন্ট দেখো, অনেক জায়গায় তোমরা পড়ছো যে কিছু না থাকলেও কোষে রাইবোজোম থাকে। আসলে রাইবোজোমটা ইম্পর্টেন্ট কেন? রাইবোজোম কোষের ভিতর প্রোটিন তৈরি করে, আর একটা কোষকে জীবিত রাখার জন্য বা একটা প্রাণীকে জীবিত রাখার জন্য অবশ্যই প্রোটিন দরকার। তো এই প্রোটিনটা যদি কেউ না তৈরি করে তাহলে ওই প্রাণীটা মারা যাবে। তো এই জন্য রাইবোজোম জিনিসটা সবার শরীরেই থাকে, সকল প্রাণীর শরীরেই রাইবোজোম বিষয়টা বিদ্যমান। ওকে, সো দেন একটু নিচের দিকে এবার আমরা যাই। আচ্ছা, এগুলো এক্সাম্পল দেখছো, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ, শৈবাল। দেন আমরা আসছি আমাদের সেকেন্ড ভাগে। সেকেন্ড ভাগটা হচ্ছে প্রোটিস্টা। ওকে, সো প্রোটিস্টা কি? প্রোটিস্টা হচ্ছে, দেখো প্রোটিস্টার মধ্যে আছে এরা এককোষী, এরাও এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, এককভাবে বাস করতে পারে, কলোনিয়াল ভাবে বাস করতে পারে, অথবা ফিলামেন্টাস আকারেও থাকতে পারে। কিন্তু এদের নিউক্লিয়াস সুগঠিত, যেহেতু এরা প্রোক্যারিওট, এদের নিউক্লিয়াস সুগঠিত। দেন ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত, মানে নিউক্লিয়ার পর্দা আছে, তার মানে এরা সুকেন্দ্রিক। দেন ক্রোমাটিনের ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন থাকে। এদের খাদ্য গ্রহণ হয় শোষণ, শোষণ বা সালোক সংশ্লেষণ। যেহেতু এটার ভিতর শৈবাল আছে, শৈবাল সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে, সো এখানে বলা হয়েছে সালোক সংশ্লেষণ। অথবা এখানে অ্যামিবাও আছে। তো অ্যামিবা আর শৈবাল এই দুটো থাকার কারণে কিছু শোষণ আর কিছু সালোক সংশ্লেষণ দ্বারা খাদ্য প্রস্তুত করে। এরা অযৌন জনন করতে পারে অথবা যৌন জনন করতে পারে।
এদের যৌনজননের ক্ষেত্রে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলন ঘটে। মানে দুইটা গ্যামেট ভিন্ন ভিন্ন সাইজের হয় অথবা ভিন্ন ভিন্ন হয়, এমন দুইটা গ্যামেটের মধ্যে এরা মিলন হয়ে বংশবৃদ্ধি করে। তো এগুলো তোমাদের বইয়ে নাই, নাহলে আরো আপডেট জানাতাম। তো যেহেতু নাই, তো এক্সট্রা ইনফরমেশন এখন আপাতত দিচ্ছি না। দেন এদের কিন্তু কোনো ভ্রূণ গঠিত হয় না, অর্থাৎ এরা ডাইরেক্ট জাস্ট একটা থেকে একটা ভাগ হয়ে বের হয়ে যায়। মানে এদের কোনো আলাদা ভ্রূণ হয়ে যে একটা আলাদা প্রাণী আস্তে আস্তে সৃষ্টি হয়, বিষয়টা এরকম না। এরা ডাইরেক্টলি অ্যামাইটোসিসের মাধ্যমে বেশিরভাগ বংশবৃদ্ধি করে। এন্ড দেন আমরা থার্ড যেটাতে আসছি সেটা হচ্ছে ফানজাই। এই ফানজাইদের মধ্যে অধিকাংশ স্থলজ, মৃতজীবী অথবা পরজীবী। মৃতজীবী আর পরজীবীর মধ্যে কিন্তু পরজীবী আর পরভোজীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরজীবী হচ্ছে যারা অন্যের দেহে বাস করে, অন্যের দেহের পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে, আর পরভোজী হচ্ছে যারা অন্যকে খেয়ে বেঁচে থাকে। আর মানুষ কিন্তু পরভোজী কিন্তু পরজীবী না। ওকে, আমরা উদ্ভিদ থেকে খাদ্য পাই, আমরা কিন্তু নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারি না, আমরা বিভিন্ন প্রাণী থেকে খাদ্য পাই, যেহেতু আমরা পরভোজী। আর যারা অন্য প্রাণীর উপর বসে খাদ্য শোষণ করে না তারা হচ্ছে পরজীবী, আর মৃতজীবী হচ্ছে মৃতদেহের উপর বসে খাদ্য শোষণ করে না, তারা মৃতজীবী। ওকে, দেন দেখো এদের দেহ এককোষী মাইসেলিয়াম। মাইসেলিয়াম বিষয়টা কি, সরু সুতার মতো যে অংশ থাকে, মানে এদের দেহে এক ধরনের অংশ থাকে সেটা হচ্ছে সরু সুতার মতো হয়। এই সরু সুতার মতো অংশকে হচ্ছে মাইসেলিয়াম বলে। ওকে, দেখো ছত্রাক দেহের অসংখ্য শাখা প্রশাখা যুক্ত এমন অংশগুলাকেই কিন্তু আসলে মাইসেলিয়ামের অন্তর্ভুক্ত। দেখো এদের নিউক্লিয়াস সুগঠিত, এটা একটা কমন বৈশিষ্ট্য। দেন এদের কোষ প্রাচীর উপাদান কিন্তু কাইটিন। এরা খাদ্য গ্রহণ করে শোষণ দিয়ে, এরা কিন্তু সালোক সংশ্লেষণ হয় না, এদের শোষণই হয়। দেন অনুপস্থিত হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে খাদ্য তৈরি করতে পারে না। আর হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, মানে এদের ডিপ্লয়েড হওয়া লাগে না, এরা জাস্ট অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে ফেলে। এদের উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ছত্রাক। ওকে, তার মানে এই 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 ফাইলামটা বা এই ভাগটা, এই পর্বটা হচ্ছে ছত্রাকের পর্ব। ওকে, দেন আমাদের নেক্সট আসবে প্লান্টি। প্লান্টি নামটা শুনলে আমরা বুঝতে পারছি যে প্লান্ট বা উদ্ভিদ জাতীয় কিছু। সো এই এটার অন্তর্ভুক্ত হচ্ছে সকল সবুজ উদ্ভিদ। সো উদ্ভিদ কি করে, খাদ্য গ্রহণ করে সালোক সংশ্লেষণ দিয়ে। এদের দেহে উন্নত টিস্যু বিদ্যমান, অবশ্যই টিস্যু বিদ্যমান, উদ্ভিদের এক একটা অংশ এক এক রকম। দেন ভ্রূণ সৃষ্টি হয়, এদেরও ভ্রূণ সৃষ্টি হয়। এদের হচ্ছে ওই যে বিভিন্ন বীজ তৈরি হয় যেগুলা ডিপ্লয়েড পর্যায়ে হয়। দেন বাসস্থান প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ আছে, মানে উদ্ভিদ পানিতেও থাকে মাটিতেও থাকতে পারে। এরা যে যৌন জনন করে সেটার নাম হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তো অ্যানাইসোগ্যামাস জিনিসটা কি, দেখো আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে জন্ম। একটু আগে আমরা কিন্তু একটা বলছিলাম যে দুইটা ভিন্ন গ্যামেটের মিলনকে হচ্ছে মিলন করে তারা বংশবৃদ্ধি করে, so এটার নাম হচ্ছে অ্যানাইসোগ্যামাস। ওকে, এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবা। দেন এদের উদাহরণ আমরা বললাম। সো দেন আমরা একটু নিচে আসি, and আমাদের লাস্ট যে বিভাজনটা সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, সো অ্যানিমেলিয়া দেখো সবচেয়ে উন্নত প্রাণী, এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। এদের দেহে কোষ প্রাচীর, প্লাস্টিক, কোষ গহ্বর নেই। আমাদের দেহে কিন্তু কোষ গহ্বর, কোষ প্রাচীর, প্লাস্টিক এগুলো নাই। দেন আমরা কিন্তু পরভোজী, এই যে একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম পরভোজী, সেটা ইংলিশ হচ্ছে হেটারোট্রফিক। আর যারা হচ্ছে স্বভোজী মানে উদ্ভিদ, তাদেরকে বলে অটোট্রফিক। ওকে, এদের দেহে জটিল টিস্যু বিদ্যমান। দেখো আমাদের দেহে কিন্তু অনেক টাইপের অঙ্গ, যেমন ধরো আমাদের চোখের পাতা একরকম, চোখের মণি একরকম, আমাদের ঠোঁটের চামড়া একরকম, মুখের চামড়া একরকম, মানে প্রত্যেকটা আমাদের অঙ্গের আলাদা আলাদা বৈশিষ্ট্য। তো এই জন্য এদেরকে বলা হয় জটিল টিস্যু বিদ্যমান। এন্ড টিস্যু কিন্তু চারটা, টিস্যু হচ্ছে দেহের 4 রকমের। হ্যাঁ, সো এগুলো তোমরা পাবা নেক্সট অধ্যায়গুলোতে পাবা। দেন দেখো এরা বংশ বিক্রি প্রক্রিয়া, যৌন জনন আমরা জানি। ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। দেখো ভ্রূণীয় স্তর কি, আমাদের যখন অ্যানিমিলিয়া পর্বের প্রাণীদের কোষ গঠনের সময় ভ্রূণীয় স্তর তৈরি হয়। সো ভ্রূণীয় স্তর কিন্তু তিনটা মেনলি। দেখো আমাকে তোমাদেরকে দেখাই। সো এখানে দেখো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এন্ড এন্ড আরেকটা থার্ড স্টেপ পাওয়া যায়, সেটা হচ্ছে এটা। দেখো তোমাদেরকে জাস্ট এখানে দেখাচ্ছি, এই তিনটা স্তর থাকে। ওকে, সো এই তিনটা ভাগে আসলে বিভক্ত থাকে। এন্ড যে সবচেয়ে ভিতরের যে স্তরটা, সবচেয়ে ভিতরের স্তরটার নাম হচ্ছে এন্ড্রোডার্ম। ওকে, একদম লাল রঙের যেটা এটার নাম হচ্ছে এন্ড্রোডার্ম। দেন হলুদ রঙের যেটা এটার নাম হচ্ছে মেসোডার্ম। আর যেটা একদম বাইরের সেটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম। ওকে, সো এটাও তোমরা নোট করে ফেলবা, এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, এটা আমরা এইটাও পড়ছিলাম একবার। হ্যাঁ, তখন আমাদের ভিডিও ছিল না, তোমরা আশা করি বইতে পড়ছো এটা, বা না পড়লেও এখন ইনফরমেশনটা জেনে রাখো। এটার উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী।
এখন দেখো প্রোটোজোয়া বিষয়টা কি, প্রোটোজোয়াকে কেন বাদ দিল। দেখো 2004 সালে যখন থমাস ক্যাভালিয়ার স্মিথ প্রোটোজোয়াকে কি করে দুইটা ভাগে ভাগ করে, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ক্রোমিস্টা আর প্রোটিস্টা, হ্যাঁ মানে প্রোটোজোয়া আর কমিস্টা এই দুইটা ভাগে হচ্ছে প্রোটিস্টাকে ভাগ করে, যার কারণে এইটাকে প্রোটোজোয়াকে হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর যে বৈশিষ্ট্য বা অ্যানিমেলিয়া যে জগৎটা, এই জগৎটা থেকে এটাকে একটু আউটে রাখা হয়। ওকে, সো দেন আমাদের এখানে একটা লাস্ট যে টপিক গুলো আছে, লাস্টের আগের টপিকটা, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। সো শ্রেণীবিন্যাসের ধাপ আন্তর্জাতিকভাবে 7টা তৈরি করা হয়েছে। সো দেখো 7টা ধাপ কিন্তু, এই যে দেখো আমাদের এখানে কিন্তু কেটে দেওয়া হয়েছে, দেখছো এখানে দেখো 7টা ধাপ কিন্তু রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, কিন্তু এগুলোকে এভাবে লেখা যাবে না। এক্সাম হলে লেখার সময় এগুলাকে হচ্ছে এভাবে লিখতে হবে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এগুলো লেখার সময় আমাদেরকে এইভাবে এই সিকোয়েন্সটা মেনটেন করে এরকম এভাবে সিরিয়াল করে এইভাবে আগাইতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের এই পরীক্ষা এটা কেটে দেওয়ার চান্স আছে। ওকে, সো এটাই হচ্ছে এটা লেখার নিয়ম। সো এটা মনে রাখতে হবে। দেন আমরা আবার একটু নিচে আসি। তো দেখো শ্রেণীবিন্যাসের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। বৈশিষ্ট্যগুলা কি? দেখো শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে আগের ধাপের চেয়ে নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়, মানে যত তুমি নিচের ধাপে যাবা তত নতুন বৈশিষ্ট্য আসবে, এবং যত উপরের ধাপ তার বৈশিষ্ট্য কম কিন্তু জীবের সংখ্যা বেশি। মানে আমি তোমাকে বললাম যে নিচের দিকে আসলে বৈশিষ্ট্য বাড়বে, তার মানে উপরের দিকে গেলে বৈশিষ্ট্য কমবে, কিন্তু যত তুমি উপরে যাবা তত জীবের সমষ্টি কিন্তু বাড়বে। মানে ধরো আমরা হচ্ছি আমরা ধরো একটা প্রাণী, সে হচ্ছে প্রজাতিতে আছে, তার মানে সে এর আগেরটাতেও আছে, গণতেও আছে, গণর আগে যেটা আছে সেটাতেও আছে বর্গ, দেন সে গোত্রতেও আছে, দেন সে ক্লাসেও আছে শ্রেণী, দেন ফাইলাম, দেন কিংডমেও সে আছে। তার মানে যত উপরের দিকে যাচ্ছে প্রাণী কিন্তু তত বাড়তেছে, আর যত নিচের ধাপে যাচ্ছে বৈশিষ্ট্য কমে যাচ্ছে, বৈশিষ্ট্য বেশি বেড়ে যাচ্ছে, যেটা বললাম যে নিচের দিকে নামলে বৈশিষ্ট্য বাড়ে কিন্তু জীব কমে যায়। মানে যত তুমি নিচের দিকে আসবা তত ক্ষুদ্র ক্ষুদ্র জীব আসতে থাকবে এন্ড জীব কিন্তু কমতে থাকবে। ওকে, দেন এক্ষেত্রে আগের ধাপকে সেট এবং পরের ধাপকে উপসেট ধরা হয়। মানে ধরো যদি ফাইলাম বলি, আমরা ফাইলামের আগের ধাপকে সেট, মানে কিংডম হচ্ছে সেট আর ফাইলাম হচ্ছে উপসেট, বা ফাইলাম হচ্ছে সেট, ফাইলামের পরে যেটা শ্রেণী সেটা হচ্ছে উপসেট ক্লাস। সো এই এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে নাম দেওয়া হয়েছে নেস্টেড হায়ারার্কি। মানে যদি বলে পরীক্ষা এটাও আসে যে নেস্টেড হায়ারার্কি কাকে বলে, তো এটা এক্ষেত্রে তোমরা লিখবা যে আগের ধাপকে সেট এবং পরের ধাপকে উপসেট ধরে শ্রেণীবিন্যাসের পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। এই প্রশ্নটা সৃজনশীলের কতে আসে। ওকে, দেন দেখো এখানে আছে হচ্ছে দ্বিপদ নামকরণ, এটা মনে হয় বইয়ের লাস্ট টপিক এটা। সো দ্বিপদ নামকরণ দেখো, দ্বিপদ নামকরণ হচ্ছে দুই পদ বিশিষ্ট নামকরণকে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণের কিছু বৈশিষ্ট্য আছে, সো সেগুলো আমরা দেখতেছি। দ্বিপদ নামকরণ করা হয় গণ এবং প্রজাতির নাম অনুসারে। এন্ড দেন দ্বিপদ নামকরণ ইংলিশটা হচ্ছে বায়োনমিক্যাল নোমেনক্লেচার। এই জিনিসগুলো এগুলো একটু জাস্ট মনে রাখতে হবে ইংলিশ টার্মগুলো। দেন দেখো দুইটা প্রতিষ্ঠান আছে, আইসিবিএন এন্ড আইসিজি জেটেন, এই দুইটা প্রতিষ্ঠানই হচ্ছে মেইনলি দ্বিপদ নামকরণ করে। আইসিবিএন মানে বোটানিক্যাল, বোটানিক্যাল মানে হচ্ছে প্রাণী, প্রাণী নিয়ে আহ, এই সংখ্যা উদ্ভিদে, সরি বোটানিক্যাল মানে উদ্ভিদ, উদ্ভিদ নিয়ে যে সকল এই প্রতিষ্ঠানটা উদ্ভিদ মানে যত নতুন উদ্ভিদ তৈরি হয় তাদের দ্বিপদ নামকরণ করে। আর আইসি জ্যাটেন যেটা, এটা হচ্ছে নতুন নতুন প্রাণীর দ্বিপদ নামকরণ করে। ওকে, সো আইসি জ্যাটেন মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার আর ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এই আইসি জ্যাটেন এটা কিন্তু আমাদের এইটাও ছিল। ওকে, এটা এইটাও ছিল। এন্ড দেন আমরা একটু যদি নিচের দিকে আসি, দেখো ক্যারলাস লিনাস একটা বই লিখছে, বইটার নাম কি স্প্যাসিস প্ল্যান্টারাম। এর লেখা হচ্ছে সুইডিশ বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস। এখানে দেখো সুইডিশ জিনিসটা মনে রাখা উচিত যে তিনি কোন দেশের বিজ্ঞানী, সুইডিশ। সো বইটা লেখা হয় 1753 সালে, এন্ড এই বইয়েই প্রথম দ্বিপদ নামকরণের ধারণাটা দেওয়া হয়। ওকে, সো দেখো দ্বিপদ নামকরণের কিছু নিয়ম আছে, 6-7টা নিয়ম আছে। So, এই নিয়মগুলো এখানে লেখা হয়েছে সংক্ষিপ্ত আকারে। যেমন নামকরণটা ল্যাটিন ভাষায় হইতে হবে, এন্ড ল্যাটিন ভাষার মতো অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে, মানে মেনলি ল্যাটিন ভাষার হইতে হবে। দেন সেকেন্ডটা হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম শব্দ গণের নাম, মানে হচ্ছে গণ, গণ মানে জেনাস, জেনাসের নাম, আর পরের অংশ প্রজাতির নাম, দুইটা অংশ থাকবে। প্রথমটা হবে জেনাসের, জেনাসের তার নামটা অনুসারে, আর পরেরটা হবে প্রজাতির নাম অনুসারে। এন্ড দেন প্রতিটি বৈজ্ঞানিক নামকে ভিন্ন এবং অনন্য হতে হবে, মানে প্রত্যেকটা প্রাণী বৈজ্ঞানিক নাম ভিন্ন হবে, একটা একটা থেকে ভিন্ন, কোনোটার সাথে কোনোটা ক্লাস করবে না। এন্ড দেন ফোর্থ যেটা দেখো, শুধু প্রথম অক্ষরটাই বড় হাতের হবে, মানে একদম জাস্ট ফার্স্ট যে ওয়ার্ডটা অক্ষরটা সেটাই বড় হাতের।
এন্ড দেন যে বাকি সব ছোট হাতে, সব সেকেন্ড পদ ফার্স্ট পদ সব ছোট হাতে, জাস্ট প্রথম পদটা বড় হাতে। ওকে, দেন আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, এই যে দেখো এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে বৈজ্ঞানিক নামকে ইটালিক হরফে বা হচ্ছে গণ প্রজাতির নামে নিচে আলাদা আলাদা দাগ দিয়ে লিখতে হবে। মানে আহ, ইতালিক হরফে লিখতে হবে, তবে ইতালিক হরফে কখন, যখন এটা প্রিন্ট করা হবে। অথবা কখনো খাতায় লেখার সময় তোমরা ইতালিক মানে হচ্ছে বাঁকা বাঁকা করে লেখা, ডান দিকে বাঁকা করে লেখা, So এরকম এটা শুধুমাত্র মুদ্রণের সময় বা হচ্ছে প্রিন্ট করার সময় এটা করা যাবে, খাতায় এটা করা যাবে না। খাতায় লেখার ক্ষেত্রে গণ এবং প্রজাতি দুইটার নিচে আলাদা আলাদা ভাবে দাগ দিতে হবে, যেমন ধরো অরিজা স্যাটিভ এটার নিচে আলাদাভাবে দাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই দুইটার নিচে আলাদাভাবে দাগ দেওয়া হয়েছে, কিন্তু দেখো এটা এরকম যদি এটা আসলে লেখা আর এটাকে মুদ্রণ করা হইলে এরকম বাঁকা হবে। ওকে, সো তুমি খাতায় পরীক্ষা খাতায় লেখার সময় নিচে এরকম আন্ডারলাইন করে দিতে হবে, নাহলে কিন্তু এক্সামিনার কেটে দিবে। ওকে, দেন নিচে কয়েকটা বৈজ্ঞানিক নাম আছে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আমি বলে দিয়েছি সবগুলোর উচ্চারণ একবার একবার করে বলে দিতেছি, তোমরা শুনে নাও। দেন তোমরা এগুলো মুখস্থ করবা। এন্ড যারা যারা মুখস্থ করবা তারা কমেন্ট করে ফেলবা যে আমরা মুখস্থ করে ফেলছি। কমেন্টে তোমরা এই সবগুলো নামকে একবার লিখে দিতে পারো যাতে আমরা জানতে পারি। ওকে, সো দেখো ফার্স্ট হচ্ছে ধান, এটা হচ্ছে অরাইজা স্যাটিভা বা অরিজা স্যাটিভা যেটাই বলো। হ্যাঁ, দেন পাট, পাট হচ্ছে কর্চোরাস ক্যাপসুলারিস। দেন আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। দেন কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস। ওকে, শাপলা হচ্ছে নিমফিয়া নাউচালি। জবা হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস। কলেরা হচ্ছে ভিব্রিও কলেরা বা ভাইব্রিও কলেরা যেটাই বলো হবে। দেন হচ্ছে ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অথবা ভিভ্যাক্স। আরশোলা হচ্ছে পেরিপ্লানিতা আমেরিকানা। দেন মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। দেন ইলিশ হচ্ছে টেনুয়ালোসা ইলিশা। ওকে, দেন দেখো কুনো ব্যাং হচ্ছে দুত্তফ্রাইনাস মেলানোস্টিকটাস। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান নাম, এন্ড এরা আগে আরেকটা নাম ছিল, সেটা দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, বইয়ে আমরা যদি যাই এটা লাস্ট পেজটাতে, বই এখানে দেওয়া আছে দেখো। এই যে এটার আগে নামটা ছিল হচ্ছে এটা বুফো মেলানোস্টিকটাস, এটা মনে রাখবো। যদি বলে যে কোন ব্যাঙের আগের নাম কি ছিল, বুফো মেলানোস্টিকটাস। ওকে, আমরা এখান থেকে পড়ে নিই। ওকে, দেখো দোয়েলের হচ্ছে কপচাস সাউলারিস। এন্ড দেন রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। এখানে একটা মিস গেছে, দোয়েল, দোয়েল হচ্ছে কপচাস সাউলারিস। এন্ড দেন মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এন্ড দেন আরো কিছু আছে দেখো, আমাদের নোটে আরো কিছু আছে। হ্যাঁ, নোটে আসলে আমরা দেখতে পাবো এখানে মানুষের পরে আছে পেঁয়াজ, এটা হচ্ছে অ্যালিয়াম চিপা, এটার উচ্চারণ হবে অ্যালিয়াম চিপা। আর হচ্ছে সিংহ, এটা এটা হচ্ছে প্যান্থেরা লিও। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এন্ড আমি পুরো নোটটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব, সো তোমরা নোটটা পড়ে নিতে পারবা। এন্ড আমাদের চ্যানেলকে যদি তোমরা, আমাদের চ্যানেলকে আরো উন্নত করার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও, এন্ড তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করো যাতে তারা এই নোটগুলো পেয়ে উপকৃত হয় এন্ড তারাও ভালো মতো পড়াশোনা করতে পারে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফর দ্য হোল টাইম। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।